ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাও ফিজিক্স হিরো। দেখো, দীর্ঘদিন হয়তো গ্যাপ হয়ে গেছে। আবার একটা জিনিস যদি তুমি দেখো, আমি কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টার সলভও করে দিয়েছি, তাই না? শুধু বাকি থেকে গেল এসএইচএম, ওএমস আর দু চারটে দু চারটে নয়, হয়তো ক্যালোরিমেট্রির মতো এরকম ছোট চ্যাপ্টার একটা দুটো হয়তো বাকি থেকে গেছে, কিন্তু ম্যাক্সিমাম বড় চ্যাপ্টার আমি সলভ করে দিয়েছি। তো এতদিন যে গ্যাপ হলো, সেই গ্যাপে তোমরা নিশ্চয়ই এসএইচএম বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো স্ট্রং করে নিয়েছো। বাকি থেকে গেল এসএইচএম অ্যান্ড ওয়েবস, মানে বড় চ্যাপ্টারের মধ্যে এসএইচএম নাম্বার স্কোরিং চ্যাপ্টার। এখানে যদি তুমি ফর্মুলা যদি মনে রাখো, ফর্মুলা মানে খুব বেশি ফর্মুলা নাই, তোমার একটা শিটে বা হাফ শিটে সমস্ত ফর্মুলা চলে আসবে। তো তোমাদের প্রথম কাজ হবে সমস্ত ফর্মুলাগুলো একটা শিটে লিখে সেগুলো বারবার রিভিশন দেওয়া এবং কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে ফর্মুলাগুলো মনে রাখা। ঠিক আছে? এমনি বায়োলজি বা বাংলা ইংরাজি পড়ার মতো এই দূরে দূরে মুখস্থ করো, ফর্মুলা মুখস্থ হবে না। ফর্মুলা মুখস্থ হবে কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে। তাই বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করো, দিলে তোমার কি বলবো, মানে মাথায় না, তোমার ফিঙ্গার টিপসে চলে আসবে ফর্মুলা, তোমার ভাবতে হবে না, অটোমেটিক ফর্মুলা লিখে যাবে। তো যাই হোক, আজকের আমরা এসএইচএম এর গাণিতিক প্রশ্নগুলো দেখব। 50টা কোশ্চেন আছে, ঠিক আছে? খুব বেশি কোশ্চেন নেই, আর বিশেষ কারণে আমি পেন ট্যাবলেটে পড়াতে পারছি না, এই উপায়টা আমার বেছে নিতে হয়েছে। সে যাই হোক, তোমাদের যেহেতু এক্সাম কাছাকাছি, তাই আমার এইভাবে হলেও করে দিতে হবে। দেখো, প্রথম কোশ্চেনটা বলছে, একটি সরল দোলগতিতে দোলমান কোনো কণার মধ্য অবস্থান থেকে কত দূরে গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে? এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, যেমন দেখছো 2022 সালে, 17 সালে এবং 16 সালে এসছে। এটা সলভ করতে গেলে তোমাদের প্রথম যেটা মনে রাখতে হবে, গতিশক্তি ও স্থিতিশক্তির ফর্মুলাগুলো কি। দেখো, কাইনেটিক এনার্জি ফর্মুলা কি ছিল? হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? বা আমরা এটা অনেক সময় হাফ কে এস স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা দিয়ে লিখি, ঠিক আছে? তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি ছিল? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা ছিল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক কিনা? এবার বলছে, কোশ্চেনে বলছে মধ্যবিন্দুতে অর্থাৎ ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে কত দূরে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সমান হবে। ঠিক আছে, সমান হবে। তো আমি ধরে নিই এই এক্স দূরত্বে গিয়ে সমান হবে, ঠিক আছে? যদি এদিকে এক্স দূরত্বে সমান হয়, এদিকেও এক্স দূরত্বে সমান হবে, কারণ এই দুটো সিমেট্রিক ব্যাপার স্যাপার। তো তাহলে সমান যেহেতু হবে, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি লিখতে পারি, ঠিক কিনা? তো দেখো, এটাও যদি এইভাবে লিখতে পারো, হাফ কে এক্স স্কোয়ার। তো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে থাকছে হাফ কে এক্স স্কোয়ার। কি কেটে যাচ্ছে? হাফ কে কেটে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে পড়ে থাকছে এ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই তো? আমি যদি এটাকে এদিকে নিয়ে চলে আসি, বা এইভাবে লিখতে পারি, 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে? এ বাই রুট 2। আর স্কোয়ার তুলে দিলে প্লাস মাইনাস আসে। প্লাস মাইনাস কথার অর্থ কি? প্লাস মাইনাসের কথার অর্থ হলো যে তোমার পজিটিভ এক্স ডিরেকশনে, পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর এ বাই রুট 2 ডিস্টেন্স দূরে, আর নেগেটিভ দিকে এ বাই রুট 2 ডিস্টেন্স দূরে তোমার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সমান হবে, ঠিক আছে? মানে প্লাস মাইনাসের কথা করতে হলো যে রাইট সাইডেও হতে পারে, লেফট সাইডেও হতে পারে। তো এটা 1 নম্বর কোশ্চেন আমরা করে নিলাম। 2 নম্বর কোশ্চেন, আচ্ছা 2 নম্বর কোশ্চেন নয়,
এবার অথবা দিয়ে কোশ্চেন মানে সিমিলার কোশ্চেন হবে নিশ্চয়ই। বলছে একটি বস্তুর সরল সামঞ্জস্য গতিতে চলমান, মানে সিম্পলি হারমোনিক মোশন করছে, এরকম কিছু একটা বলছে। সাম্য বিন্দু থেকে কত দূরত্বে তার অর্ধেক গতিশক্তি ও অর্ধেক স্থিতিশক্তি হবে তার নির্ণয় করো। মানে একই ব্যাপার, তাই না? টোটাল এনার্জির অর্ধেক গতিশক্তি হবে এবং অর্ধেক স্থিতিশক্তি হবে। তার মানে কি, গতিশক্তি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, সরি গতিশক্তি ইজ ইকুয়াল টু স্থিতিশক্তি, তাই না? সেম কোশ্চেন, এটা তোমরা সলভ করবে। এবার দেখো দুয়েরটা, দেখো দুয়েরটা কি বলছে, কোনো সরল দোলগতির সমীকরণ দিয়ে দিয়েছে, এর বলছে দোলনের বিস্তার কত হবে। ঠিক আছে, আমাদের একটা জেনারেল এরকম ফরম্যাটে যদি কোনো ইকুয়েশন থাকে, এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান সাইন ওমেগা টি প্লাস A2 কস ওমেগা টি, ঠিক আছে, এরকম যদি থাকে সেক্ষেত্রে বিস্তার কি হয়, সেক্ষেত্রে বিস্তারটা হয় A ইজ ইকুয়াল টু রুট ওভার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আর কীভাবে এসছে নিশ্চয়ই এতদিনে তোমাদের স্যার টিচার করে দেখিয়ে দিয়েছে। তো এখানে যদি আমি A1 ইজ ইকুয়াল টু যদি 8 ধরি, 8 ইউনিট ধরি, A2 ইজ ইকুয়াল টু যদি আমরা আচ্ছা কোনো মিটার সেন্টিমিটার কিছু বলে দেয় না, তার মানে 8 একক বা ইউনিট ধরে নেব। আর A2 ইজ ইকুয়াল টু যদি 15 একক ধরি, তাহলে কি হবে, এই ফর্মুলাতে যদি তোমরা বসাও তাহলে হবে কি 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, তাহলে রুট ওভার 64 প্লাস 15 স্কোয়ার করলে কত হবে 225, মানে আসছে রুট ওভার 289, তাই তো? এটা মানে 17 একক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের একটা হয়ে গেল, দুয়েরটাও হয়ে গেল। তিনেরটা চলো, তিনেরটা বলছে সাইন স্কোয়ার ওমেগাটি অপেক্ষকটি যে সরল দোলগতি নির্দেশ করে তার পর্যায়কাল কত, দেখো। আচ্ছা এটা যদি তোমাদের কাছে যদি সাইন ওমেগাটি যদি দেওয়া থাকতো তাহলে খুব মানে তুমি খুব সহজেই তুমি টাইম পিরিয়ডটা বলে দিতে পারতে, কারণ আমরা জানি ওমেগা ইজ ইকাল টু 2π/t, তাই না? তাহলে টি ইজ ইকাল টু 2π/সরি ওমেগা, ঠিক আছে। কিন্তু এখানে সমস্যা হলো সাইন স্কোয়ার ওমেগাটি আছে, তাই না? তো এটা আমরা কি আরও সিম্পলিফাই করতে হবে, মানে মাথায় স্কোয়ার থাকলে হবে না, সেটা সাইন ওমেগাটি হতে পারে, কজ ওমেগাটি হতে পারে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, মানে সাইন বা কজ কেউ হতে পারে। তো আমরা এই ফর্মুলাটা তো জানি নিশ্চয়ই, এটা ম্যাথের ফর্মুলা, সাইন স্কোয়ার ওমেগাটি ইজ ইকাল টু 1 মাইনাস সাইন থিটা ইজ ইকাল টু, ধরে সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস কস 2θ/2, ঠিক আছে। এটা কোথা থেকে এসছে? আচ্ছা তোমরা হয়তো এইভাবে মনে রেখেছো, cos 2θ ইজ ইকাল টু 1 মাইনাস 2 সাইন থিটা, 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এইভাবে হয়তো তোমরা মনে রেখেছো, কিন্তু এটাকে যদি করো সাইন স্কোয়ার থিটা ফর্মেটে লেখো তাহলে এটাই আসবে, ঠিক আছে। এছাড়া আর একটা ফর্মুলা ইম্পর্টেন্ট, সাইন 2θ ইজ ইকাল টু 2 সাইন থিটা কস থিটা। তোমরা ম্যাথ ভালো করো আর না করো, যদি অনেক হয়তো মেডিকেল ফিল্ডে যাবে বলে ম্যাথটা অতটা গুরুত্ব দাও না, তো না গুরুত্ব দিলেও তোমার কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমাকে দিতেই হবে ফিজিক্সে, সেই চ্যাপ্টার থেকে ফর্মুলা ফিজিক্সে অ্যাপ্লাই আছে, যেমন ট্রিগোনোমেট্রি তার মধ্যে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাই আমি বলবো যে এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলো যেন ভালোভাবে মুখস্থ থাকে। তো কি হলো, হ্যাঁ সাইন স্কোয়ার ওমেগাটি ছিল,
এটাকে তাহলে আমরা কীভাবে লিখবো, 1 মাইনাস কস 2 ওমেগা টি বাই 2, তাই তো। এখানে দেখো, এখানে এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, 2 ওমেগা ইজ ইকাল টু 2 পাই বাই টি। এক মিনিট, হ্যাঁ, কারণ এটা পুরোটা ওমেগা ড্যাশ ধরে নিলাম আমরা, তাহলে ওমেগা ইজ ইকাল টু, ওমেগা ড্যাশ ইজ ইকাল টু আমরা কি জানি 2 পাই বাই টি, ওমেগা ড্যাশের জায়গায় 2 ওমেগা লিখে দিলাম, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে টি ইজ ইকাল টু আসছে পাই বাই ওমেগা। ঠিক আছে, টাইম পিরিয়ড, এটা 2023 সালের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এখানে কিছু নাই, তোমার শুধু ম্যাথের ওই ফর্মুলা জানা দরকার ছিল। ঠিক আছে, যেগুলো স্টার মারা আছে সেগুলো মিনিমাম 2-3 বার করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো 3 নম্বরের কোশ্চেনটা আমাদের হয়ে গেল। আমাদের 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একটি স্প্রিংয়ের নিচে আবদ্ধ 1 কেজি ভরের একটি বস্তু একটি নির্দিষ্ট কম্পাঙ্ক সরল দোলগতিতে দুলছে। বলছে কত ভরের বস্তু অতিরিক্ত যোগ করলে বস্তুটির কম্পাঙ্ক পূর্বের কম্পাঙ্কের অর্ধেক হবে। ঠিক আছে, কম্পাঙ্কের ফর্মুলাটা কি, আচ্ছা, একটা স্প্রিং আছে, তার নিচে একটা বস্তু আছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমার টাইম পিরিয়ডের ফর্মুলাটা হয় টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এম বাই কে। ঠিক আছে, আলাদা আলাদা করে ফর্মুলা মনে রাখার দরকার নেই। টাইম পিরিয়ড ইজ ইকাল টু আমরা কি, টি ইজ ইকাল টু পর্যায়কাল আর ফ্রিকোয়েন্সির মধ্যে উল্টো সম্পর্ক। ঠিক আছে, মানে টাইম পিরিয়ডকে যদি তুমি উল্টে দাও বা পর্যায়কালকে যদি তুমি উল্টে দাও, ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে বা কম্পাঙ্ক পেয়ে যাবে। তাহলে এফ ইজ ইকাল টু কী পাবো, 1/2 পাই রুট ওভার কে বাই এম। এবার কি বলছি দেখো, এবার বলছে প্রথমে মাস কত ছিল, প্রথমে মাস ছিল 2 কেজি। বলছে যখন মাস 2 কেজি ছিল তখন ফ্রিকোয়েন্সি ছিল F1 ধরি, আচ্ছা এফ ধরি, ফ্রিকোয়েন্সি এফ ছিল। এবার কি বলছে, কোথায় গেল, হ্যাঁ, কত ভরের বস্তু অতিরিক্ত যোগ করলে, মানে 2-এর সাথে আরও কিছু মাস অ্যাড করেছে, সেটা আমি ধরে নিলাম এম কেজি অ্যাড করলে তখন কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি কি হয়ে যাচ্ছে পূর্বের কম্পাঙ্কের অর্ধেক, তাহলে ফ্রিকোয়েন্সি কি হয়েছে F/2 হয়ে যাচ্ছে। হলো, এখান থেকে দেখো কে কনস্ট্যান্ট, যেহেতু সেম স্প্রিং রেখেছে আর 2 পাই তো কনস্ট্যান্ট আছে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু 1/√m লিখতে পারি, তাই তো। আচ্ছা, এটাকে আমি F1 ধরি, এটাকে F2 ধরি, তাহলে আমরা লিখতে পারি F1, আচ্ছা আরো ভেঙে করি, F1 প্রপোর্শনাল টু M1 আর F2 প্রপোর্শনাল টু 1/√m2। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে F1/F2 করলে কি আসছে দেখো, 1/√m1 আর ওপরে 1/√m2। মোট কথা এইভাবে এরকম চলে আসছে M2/m1। M2 জায়গায় আমরা কি লিখতে পারি, 2 প্লাস m বাই m1 এর জায়গায় লিখতে পারি শুধু 2। এটা ইজ ইকাল টু কত, F1/F2। ঠিক আছে, যেটা এটা আছে, F1 ইজ ইকাল টু F আর F2 ইজ ইকাল টু F/2, মানে F/2 মানে এখানে নিচে 2 লিখবো না, ওপরে 2 লিখে দিচ্ছি, F কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে √2 প্লাস m বাই, আচ্ছা পুরোটা রুট আছে, ইজ ইকাল টু 2। এবার আমরা যেটা করবো, দুদিকে স্কোয়ার করে দেবো। ঠিক আছে, দুদিকে স্কোয়ার করে দিলে কি আসছে, যদি দুদিকে স্কোয়ার করি 2 প্লাস m/2 আর এদিকে আসছে 4, তাহলে কি আসছে, এটা এদিকে গুণ করে দিলে কি আসছে, m ইজ ইকাল টু 8 মাইনাস 2 মানে 6 কেজি হলো, মানে অতিরিক্ত আরো 6 কেজি আরো অ্যাড করতে হবে, কিন্তু অ্যান্সার দিয়েছে 3 কেজি। ও আচ্ছা আচ্ছা,
আমি একটা জিনিস ভুল করেছি, আমি এটা 2 কেজি ধরে করেছি, তাই তো 2 কেজি ধরেছি, কিন্তু কোশ্চেনে 1 কেজি দেওয়া আছে। তো ভালোই হলো, 1 কেজি দিয়ে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে 3 কেজি আসছে কিনা। আর যদি আমার কোনো এখানে যদি আরও ক্যালকুলেশন যদি মিস্টেক হয় অবশ্যই জানাবে, ক্যালকুলেশন মিস্টেক হতেই পারে। তো যাই হোক, 4টা আমাদের হয়ে গেছে। 5টা দেখো, 5টা কিছু নয়, একটা সিম্পল ইকুয়েশন দিয়েছে হারমোনিক মোশনের। আচ্ছা আমি পেজ চেঞ্জ করি। পাঁচেরটা দেখো, 5এরটা কিছু নয়, 5এরটা, আচ্ছা কোশ্চেনটা তো আমাদের উড়ে গেছে। হ্যাঁ, একটা সিম্পল ইকুয়েশন দিয়েছে, দিয়ে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করছে, বলছে কম্পাঙ্ক বার করো, 1/4 সেকেন্ড সময়ে গতিবেগ বার করো, হাফ সেকেন্ডে গতিশক্তি নির্ণয় করো, এইভাবে অনেক কিছু জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো প্রথমে কম্পাঙ্কটা বার করি। আচ্ছা তার আগে ইকুয়েশনটা লিখি। এক্স ইজিক্যাল টু কি দিয়েছে, 2 sin pi t। এটা আচ্ছা, ক্যামেরা হয়তো দুললে কি সমস্যা হচ্ছে, একটু ম্যানেজ করে নাও। আর কি বলবো, কম্পাঙ্ক স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এটার সাথে এটা যদি কম্পেয়ার করি, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি কম্পেয়ার করি, বিস্তার অর্থাৎ অ্যাম্পলিচিউড আসছে 2, ওমেগা আসছে কত পাই। ওমেগা ইজ ইকুয়াল টু কি জানি 2 পাই বাই টি বা 2 পাই এন বা 2 পাই এফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা 2 পাই বাই টি দিয়ে লিখি, 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু পাই, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে টি ইজ ইকুয়াল টু আসছে 2 সেকেন্ড। তাই তো, আর আমরা কি জানি ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টি বা টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ। ঠিক আছে, যেভাবে মনে রাখতে পারো, মোটামুটি উল্টো সম্পর্ক। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আসছে 1/2, 1/2 মানে কত সেকেন্ড, হাফ সেকেন্ড। অ্যান্সার কেমনভাবে রেখেছে, হ্যাঁ সরি হাফ সেকেন্ড না, হাফ হাজ, ফ্রিকোয়েন্সির একক হাজ, হাফ হাজ। আচ্ছা এটা যদি তোমরা পয়েন্টে করো কী করবে, কিছু না, একটা কায়দা শিখে দিই। অনেকে কী করবে, অনেকে এটা করবে এইভাবে করবে, 10 খেয়ে 5 দুগুণে 10, তাই তো, মানে 0.5 এইভাবে নিয়ে আসবে। আমি বলবো এইভাবে করবে, হাফ আছে তো, হাফের নিচে কি করবে, নিচে 5 গুণ করে দাও, ওপরে 5 করে দাও, তাহলে কি আসছে 5/10, তাই না। এগুলো মনে মনে হয়ে যাবে, আমি তোমাকে করে দেখাচ্ছি। 5/10 মানে 0.5। ঠিক আছে, এইভাবে রেখে দিতে পারো, এইভাবে করে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমাদের পাঁচের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা চলে এলো, মানে এর দাগের কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করেছিল, আমাদের ফ্রিকোয়েন্সি হাফ হাজ এসে গেছে। এবার বলছে 1/4 সেকেন্ড সময়ে গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে, এটা অনেকভাবে করতে পারি। 1/4 সেকেন্ডে গতিবেগ, টি ইজ ইকুয়াল টু 1/4 সেকেন্ড। এই সেকেন্ডে কি বার করতে বলছে, ভেলোসিটি বার করতে বলছে। ঠিক আছে, তো ভেলোসিটি ফর্মুলা কি ছিল, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ছিল ওমেগা √a² মাইনাস x²। ঠিক কিনা, সমস্ত ফর্মুলাগুলো করবে এক জায়গায় লিখবে। অন্তত এই লেকচারটা দেখার সময় আমি যে কটা ফর্মুলা ইউজ হলো, একটু আগে ফর্মুলা মানে এই 5 দাগের কোশ্চেন ফর্মুলা, 5 দাগের কোশ্চেনটা করতে গিয়ে এই ফর্মুলা ইউজ হলো, তাই না। আবার এই ইকুয়েশনগুলো মনে রাখতে হবে, কোনো যদি পার্টিকেল যদি তার মূল বিন্দু থেকে যদি সিম্পল হারমোনিক মোশন শুরু করে, সেক্ষেত্রে ফর্মুলাটা কি হয়, মানে বিস্তার নয়, সরণের ইকুয়েশনটা হয় এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। যদি সে এক্সট্রিম পজিশন থেকে যদি মানে এন্ড পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে যদি সে করে সরল দৈর্ঘ্য শুরু করে, সেক্ষেত্রে তোমার কি হয়, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। ঠিক কিনা, এই জিনিসগুলো, এই দুটো ইকুয়েশন, কখন সাইন ওমেগাটি লাগবে, কখন কজ ওমেগাটি লাগবে, সেটা মনে রাখতে হবে। তোমার কোশ্চেনে বলে দেবে যে মিল বিন্দু থেকে যাত্রা শুরু করলো বা অন্তিম পজিশন থেকে যাত্রা শুরু করলো, এরকম বিভিন্ন ভাষা দিয়ে বলে দেবে, তুমি সেটা পড়ে বুঝতে হবে, তবে মনে রাখতে হবে এই জিনিসটা। ঠিক আছে, এই দুটো জিনিস ইউজ হলো। আর কি ইউজ হলো, একটু আগে ইউজ হলো গতিশক্তি স্থিতিশক্তির ফর্মুলাগুলো ইউজ হলো। কোথায়, হ্যাঁ এই ফর্মুলাগুলো ইউজ হলো।
এগুলো এক জায়গায় লিখে রাখা, এই ফর্মুলাটা ইউজ হলো, এটা এক জায়গায় লেখা, এই ফর্মুলাটা ফিজিক্সের ফর্মুলা এটাও এক জায়গায় লেখা, মানে একটা জায়গায় করে নেওয়া। তারপর টাইম পিরিয়ডের ফর্মুলা এটাও একটা জায়গায় লেখা, সেখান থেকে ফ্রিকোয়েন্সি কীভাবে পরিবর্তন হলো সেটা এক জায়গায় লেখা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমার কাজ কি একটা জায়গায় একটা মানে পেজে লেখা, লিখে বারবার রিভিশন করা। সে যাই হোক, তো এখান থেকে তোমাকে যদি ভেলোসিটি বার করতে বলে, এটা এক্সট্রা জিনিস হয়ে গেল। ভি ইজ ইকাল টু ওমেগা পেয়ে গেছি, ওমেগা কত, ওমেগা ইজ ইকাল টু কত পাই, দেখো ইয়েও পেয়ে গেছি কত 2। তোমার যেটা বার করতে হবে এক্সটা কত, এক্সটা বার করতে হবে টি সেকেন্ডে এক্স কত হয়েছে। ঠিক আছে, টি সেকেন্ডে এক্স, এক্স ইকাল টু মানে হাফ 1/4 সেকেন্ডে, টি ইকাল টু 1/4 সেকেন্ডে কত হবে, কিছু নয়, টির জায়গায় 1/4 লিখে দেবে, 2 সাইন পাই, টি জায়গায় 1/4 মানে π/4, সাইন π/4 মানে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে কত 1/√2। ঠিক আছে, 1/√2, কিছু নয়, এই √2 নিচে √2 ওপর √2 গুণ করে দাও, তাহলে কি থাকছে 2√2, নিচে থাকছে 2, তাহলে 2 ও 2 কেটে আছে, √2 কেটে আছে। তাহলে আমরা এই ইকুয়েশনের সমস্ত মানগুলো জানি। ওমেগা ইজ ইকুয়াল টু পাই, এর মান 2, 2 এর স্কয়ার করলে 4, এক্স এক্স এর মান √2, √2 এর স্কয়ার করলে 2, তাহলে আসছে π√2, ঠিক কি না, π√2 মিটার পার সেকেন্ড। এটাকে যদি করো, এটাকে যদি তুমি ভাঙো, পাই মানে 22/7, √2 মানে 1.4 বা 1.414, এই পুরোটা লেখো। তো আমি √2 মানে কি জানো, আমি √2 মানে মনে রেখেছি 7/5। কেন 7/5 মনে রেখেছি, কারণ উপর নিচে যদি 2 গুণ করে দাও কি আসে 1.4, 14 আসছে, নিচে 10 মানে 1.4 লিখতে পারো, ঠিক কি না। তো আমি 1.4কে লিখি 7/5, বা তুমি ডাইরেক্ট এটা করতে পারো, তবে তুমি তোমার এটা লিখে দিতে হবে √2 ইজ ইকাল টু, বা √2কে আমরা 1.47/5 ধরেছি। ঠিক আছে, তাহলে কি আছে 7 7 কেটে আছে, তাহলে 22 আর 5 যদি করো ক্যালকুলেশন করো, কি করবে, নিচে 2 গুণ করে দাও, উপরে 2 গুণ করে দাও, তাহলে কি আসছে 44, নিচে আসছে 10, তাহলে 4.4 মিটার পার সেকেন্ড হলো। এইভাবে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটার দরকার নেই, এই ক্যালকুলেশনের দেখে তোমরা ঘাবড়ে যেতে পারতে, তাই না, এই ক্যালকুলেশন দেখে ঘাবড়ে যেতে। আমি কি করলাম, √2কে লিখলাম কি 7/5, সিম্পল 22/7 আর 7/5, 22/7 আর 7/5 কেটে গেল, 22/5, আর নিচে 5 বা 2 থাকলে কি করবে, 5 ছিল সেটাকে 100 বা 100 বা 1000 এরকম ফর্মেটে নিয়ে চলে আসবে, তাহলে কি করতে সহজে দশমিক করে দিতে সুবিধা, তাই না, তাহলে তোমাদের টাইমটা অনেক কম লাগবে। পাঁচেরটা হয়ে গেল, 6টা দেখো। আচ্ছা, গতিশক্তিটাও বার করতে হবে, গতিশক্তি বার করতে হবে কত সেকেন্ডে, টি ইজ ইকাল টু হাফ সেকেন্ডে কাইনেটিক এনার্জি কি হবে। তো কাইনেটিক এনার্জি ফর্মুলা কি ছিল, হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। এক্স ইজ ইকাল টু টি ইজ ইকাল টু হাফ সেকেন্ডে এক্স কত হবে, এক্স ছিল, এক্স এর মান কত ছিল,
আচ্ছা, এটা পাইটি দিয়েছে না, তাই বলি, এটা পাইটি দেওয়া আছে, তাহলে টির জায়গায় আমরা কি লিখবো, হাফ মানে π/2, সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত, 1, তাহলে x ইকুয়াল টু টি ইকুয়াল টু হাফ সেকেন্ডে x এর মান আসছে 2, তাহলে এখানে আমরা x এর জায়গায় 2 লিখব, এর মান তো আমরা জানি 2, তাই তো, যেহেতু 2 এর মান 2 এর স্কোয়ার করলে 4, x এর স্কোয়ার করলে 4, তাহলে 4 - 4 করলে 0 চলে আসে, তাই এটা যদি 0 হয়ে যায় তাহলে পুরো এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, ভালো কোশ্চেন, প্র্যাকটিস করবে, চলে আসতে পারে। কোশ্চেন সোজা সোজা আসবে, বেশি কঠিন আসবে না। ঠিক আছে, 6টা দেখো, বলছে সরল দোলগতি সম্পন্ন কোন কণার গতিবেগ ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত। এগুলো তো মুখে মুখে হয়ে যায়, π/2 মানে সরণের সাথে ভেলোসিটির দশা পার্থক্য π/2 হয় 90 ডিগ্রি, আর ভেলোসিটির সাথে ত্বরণের দশা পার্থক্য হয় π/2, আর সরণের সাথে ত্বরণের দশা পার্থক্য হয় π মানে 180 ডিগ্রি। ঠিক আছে, এমসিকিউ খুব আছে কম্পিটিটিভ এক্সামে, তবে এটা তোমার করে দেখাবে কীভাবে। মনে করি কোনো একটা সরল দোলগতির ইকুয়েশন হলো x = a sin ω t, হলো, এখান থেকে যদি ভেলোসিটি করো dx/dt করতে হয়, টাইম দিয়ে ডেরিভেটিভ করতে হয়, v = আসবে a ওমেগা cos ω t, তাই তো। আবার যদি ত্বরণে যদি নিয়ে আসতে চাও কি হবে, dv/dt যদি করো কি হবে, -a ω² sin ω t, হলো, আমরা ভেলোসিটির ইকুয়েশন পেলাম এটা, আর ত্বরণ বা অ্যাসিলেশনের ইকুয়েশন পেলাম এটা। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a ω sin ω t প্লাস π/2। ঠিক আছে, এটা এইভাবে লিখতে পারি। তো এখানে এটাকে যদি আমরা φ1 দিই, এটাকে যদি φ2 দিই, ফেজগুলোর নাম দিই, তাহলে ফেজ ডিফারেন্স কি হবে, φ1 - φ2 যদি করি, ω t প্লাস π/2, এখানে -ω t থাকছে, তাহলে ω t কেটে যাচ্ছে π/2। ঠিক আছে, হলো। আচ্ছা, এটা হয়তো দেখতে পাওনি তোমরা, এটা করলাম আমি, sin ω t প্লাস π/2, এই আসলে পেন ট্যাবলেটে পড়িয়ে পড়িয়ে হয়তো এখানে হয়তো ক্যামেরার একটু হয়তো অসুবিধা হলে হতে পারে, মানে পেজ হয়তো বাইরে চলে যাচ্ছে, আমি লিখছি, এরকম কিছু একটা হলে হতে পারে। ঠিক আছে, এটা থিওরিটিক্যাল কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি, গাণিতিক প্রশ্ন নয়। তো 6টা হয়ে গেল, 7টা দেখো, সরল দোলগতি সম্পন্ন, আচ্ছা ওটা নয়, 7টা, একটি বস্তু কণার টি দোলনকাল নিয়ে সরল দোলগতি সম্পন্ন করে, গতির সমীকরণ এই দিয়েছে, দোলনকালের কত ভগ্নাংশ পরে এর বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। এর বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, তার মানে ভেলোসিটি কী হবে, ম্যাক্সিমাম ভেলোসিটির হাফ, এই কন্ডিশনটা বলে দিয়েছে। কত সময় পরে, তো ভেলোসিটি ফর্মুলা আমরা জানি, ω√a² - x²। ম্যাক্সিমাম ভেলোসিটি কী হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় হয়, ইকুইলিব্রিয়ামে। আচ্ছা, এটাকে যদি এই ভেলোসিটিকে যদি ম্যাক্সিমাম করতে যদি চাও, এক্সটাকে 0 করে দিতে হবে, কারণ এক্সের মান কিছু একটা থাকা মানে এর থেকে বিয়োগ, এর মানটাকে কমিয়ে দিচ্ছে, তাই না। যদি এক্সটাকে যদি 0 করে দিই তাহলে কিছু কমছে না, এর থেকে কিছু কমছে না, তাহলে ম্যাক্সিমাম আসছে, তাই না।
তাহলে এক্স ইজিক্যাল টু 0 অর্থাৎ ইকুইলিব্রিয়ামে বা মূল বিন্দুতে তোমার ভেলোসিটি ম্যাক্সিমাম হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ওমেগা এ এস স্কোয়ার বা ওমেগা এ। দেখো একটা নতুন একটা ফর্মুলা এলো, ভি ম্যাক্স। তো ভির জায়গায় আমরা লিখব দেখো কিছু নয়, এখান থেকে এটা সব ফর্মুলাগুলো বসিয়ে দিয়েছি। ওমেগা ওমেগা কেটে গেল, পড়ে থাকছে শুধু এটুকু। দুদিকে এই রুটটা তোলার জন্য দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু এস স্কোয়ার বাই 4, তাই তো? তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, তাহলে আসছে 3 এস স্কোয়ার বাই 4। স্কোয়ার যদি তুলে দিই এক্স ইজিক্যাল টু আসছে √3/2 এ, অর্থাৎ √3a/2 এই ডিস্ট্যান্সে তোমার ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হবে। আমার ডিস্ট্যান্সটা পেয়ে গেছি, এবার টাইমটা বার করলে হয়ে যাবে। সমীকরণটা কী দিয়েছে দেখো, এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস π/6। দেখো আরেকটা জিনিস, এখানে আমি ক্যাপিটাল এ ধরে নিয়েছিলাম, কোশ্চেনে অত খেয়াল করিনি। তো আমি এটা ক্যাপিটাল এ ধরে নেবে, তো বা ওটাকে স্মল এ ধরে নেবে, বা এটাকে আমি এখন ক্যাপিটাল এ করে দিচ্ছি। এক্সের জায়গায় তাহলে কি লিখবো, √3/2a। হলো, এ কেটে যাচ্ছে। দেখ সাইন 60 ডিগ্রি, তাই তো? 60 ডিগ্রি মান √3/2, বা সাইন 60 ডিগ্রিকে লিখতে পারি π/3, সাইন π/3 ইজিক্যাল টু কি লিখতে পারি, √3/2। তাহলে সাইন π/3 ইজিক্যাল টু ওমেগা টি প্লাস π/6, ঠিক কিনা? কিছু নয়, সাইন উড়ে যাবে, পড়ে থাকবে π/3 ইজিক্যাল টু ওমেগা টি প্লাস π/6। ওমেগা টি ইজিক্যাল টু লিখতে পারি π/3 মাইনাস π/6। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কি আসবে, 6 এলসিএম নিলে 6 এলসিএম আসছে 2π মাইনাস π, মানে π/6 আসছে। হলো, তাহলে আমরা কি পেলাম, ওমেগা টি ইজিক্যাল টু π/6। তোমার এই টিটা বার করতে বলছে। তো জায়গা শেষ, নেক্সট একটা পেজ নিই। আচ্ছা নেক্সট পেজ নেবো না, এখানেই করে দিই। তাহলে কি আসছে, ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি, আচ্ছা ওমেগা টি ইজিক্যাল টু আসছে π/6। ওমেগার জায়গায় কি লিখতে পারি, 2π/t ইজিক্যাল টু π/6। π কেটে যাচ্ছে, তাহলে টি, আচ্ছা এখানে টি ছিল, স্মল টি ইজিক্যাল টু কি আছে, t/12। এই দুইটা নিচে চলে এসে, তাহলে কোশ্চেনে যেটা জিজ্ঞেসে যে টোটাল টাইম পিরিয়ডের কত ভগ্নাংশ, তাহলে আমরা লিখতে পারি 1/12 ভগ্নাংশ। তাহলে আমরা লিখতে পারি 1/12 ভগ্নাংশ সময় পরে কি বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। 7টা হয়ে গেল, প্র্যাকটিস করবে ভালো, একটু ক্যালকুলেশন আছে। আমি তো তোমার একদম স্টেপ বাই স্টেপ ভালো করে ধরে করিয়েছি, তাই টাইম লেগেছে। তুমি যখন করবে আরও কম টাইমে হয়ে যাবে।
তো 8-এরটা দেখো, আটেরটা বলছে একটি সরল দোলগতিযুক্ত কণার বিস্তার এ, পর্যায়কাল টি। কণাটি এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু a/2 যেতে কত সময় লাগবে? এগুলো যদি এমসিকিউ টাইপ কোশ্চেন হতো না, এগুলো শর্ট ট্রিক্স, এত সুন্দর সুন্দর শর্টকাট আছে, মেথড আছে, যেগুলো তুমি দেখেই করে দিতে পারবে। তো যেহেতু তোমাদের এমসিকিউ নেই, তাহলে আমাদের পুরো একদম ভেঙে ভেঙে পুরো করতে হচ্ছে। যাই হোক, কিছু নয়, বলছে যে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু a/2 যেতে কত সময় লাগবে। তার মানে তোমার জিজ্ঞেস করছে যে এটা যদি তোমার মূল বিন্দু হয়, আর এটা তো পুরোটা অ্যাম্পলিটিউড বা বিস্তার, পুরোটা তো বিস্তার। আচ্ছা, এক্স ইকুয়াল টু এ থেকে মানে এখান থেকে, এক্স ইকুয়াল টু এ থেকে মানে এখান থেকে তোমার এই পজিশনে আসতে a/2 মানে হাফ অ্যাম্পলিটিউডে আসতে কত টাইম লাগবে, এই টিটা বার করতে বলছে, টাইমটা বার করতে বলছে। তো যেহেতু এক্স ইকুয়াল টু মানে অন্তিম পজিশন থেকে তোমার যাত্রা শুরু করছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু a cos ওমেগা টি, তাই তো? এখান থেকে এখানে আসতে টাইম কত লাগছে, মানে অর্ধেক মানে এক্স তাহলে এক্স ইকুয়াল টু এখানে a/2 হয়ে যাচ্ছে, তাই তো? এক্স ইকুয়াল টু a/2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a cos ওমেগা টি। দেখো এখানে সাইন ওমেগা টি লিখে নি, সাইন ওমেগা টি কখন থাকতো? যদি বলতো যে মূল বিন্দু থেকে, যদি এরকম লেখা কোশ্চেনটা যদি এইভাবে থাকতো, এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু a/2 যেতে কত সময় লাগবে, দুটো সময় আলাদা লাগবে, একবার দেখবে তো মনে হচ্ছে। তো যাই হোক, তাহলে এখানে ফর্মুলাটা হবে এক্স ইকুয়াল টু a সাইন ওমেগা টি। এই ফর্মুলা মানে এই বিস্তার মানে ডিসপ্লেসমেন্টের এই ইকুয়েশনটা ইউজ করতে হতো। যেহেতু এক্স ইকুয়াল টু এ থেকে, অর্থাৎ এক্সট্রিম পজিশনে তোমার ডাইরেক্ট বলে দেয়নি, তোমাকে এইভাবে বলে দিয়েছে। তো তাই আমরা এক্স ইকুয়াল টু a cos ওমেগা টি এই ফর্মুলাটা বা এই সমীকরণটা ইউজ করছি। তাহলে কি আসছে, এ কেটে আছে, তাহলে হাফ cos ওমেগা টি। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তো এটাকে যদি আমরা পাইয়ের ফর্মে লিখি cos π/6 ইকুয়াল টু হাফ, তাই তো? তাহলে cos π/6 লিখবো ইজ ইকুয়াল টু cos ওমেগা টি। তাহলে আসছে ওমেগা টি ইজ ইকুয়াল টু π/6, ওমেগা ইজ ইকুয়াল লিখবো 2π/t ইন্টু টি π/6, পাই কেটে আছে, তাহলে আসছে টি ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা π/3 হবে, π/3 হবে, তাহলে টি ইজ ইকুয়াল টু আসছে কত, 6, ক্যাপিটাল T/6 হলো। ভালো কোশ্চেন না? এগুলো ইজি কোশ্চেন, কিন্তু আবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে ইজি কোশ্চেনগুলো আসবে, খুব কঠিন কোশ্চেন আসবে না। সুতরাং আগে ইজি কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো। চলো 9 কোশ্চেনটা দেখি। 9টা কি বলছে? 9টা বলছে সরল দোলগতি সম্পন্ন একটি কণার x1 বিন্দুতে বেগ v1 এবং x2 বিন্দুতে বেগ v2, যেখানে x হলো সাম্য অবস্থান থেকে কণার দূরত্ব। ঠিক আছে,
এবার বলছে কণার পর্যায়কাল কত এবং কণার বিস্তার কত। ভালো কোশ্চেন। নম্বর কোশ্চেন। দেখো ভেলোসিটির ফর্মুলাটা কি ছিল? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার বলছে এক্স অন বিন্দুতে ভেলোসিটি ভি অন, তাই তো? তাহলে আমরা লিখতে পারি ভি অন ইজ ইকাল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স অন স্কোয়ার। আবার বলছে এক্স টু বিন্দুতে ভেলোসিটি ভি টু, তাহলে ভি টু ইজ ইকাল টু লিখতে পারি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার। লিখতে পারি, হ্যাঁ কি না? গেল। এবার তোমাদের জিজ্ঞেস করেছে প্রথমে, কি জিজ্ঞেস করেছে? পর্যায়কাল কত আর বিস্তার কত। তো প্রথমে আমরা বিস্তারটা বার করি, ঠিক আছে? বিস্তারটা প্রথমে আমরা বার করি। কীভাবে বার করবো বলো তো? দেখো দুদিকে স্কোয়ার করে দাও, ফার্স্ট কাজ যেটা। এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও, ভি ওয়ান স্কোয়ার ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও, কি আসছে? ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস আচ্ছা এক্স এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার হবে, হলো। আচ্ছা এই টাইম পিরিয়ড যদি বার করি, এটা আসছে। আচ্ছা আচ্ছা এটা ডাইরেক্ট লিখি, এটা মাইনাস আসবে, যদি ব্র্যাকেট যদি তুলে দিই এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস
মানে ওমেগা স্কোয়ার স্কোয়ার আর এদিকে মাইনাস ওমেগা স্কোয়ার স্কোয়ার কেটে আছে, তাহলে পড়ে থাকছে তোমার ওমেগা ওয়ান স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা, আচ্ছা ওমেগা ওয়ান ফোনের কিছু নেই তো, ওমেগা টু স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স টু স্কোয়ার, এটা ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার, এদিক দিয়ে যদি ওমেগা কমন নাও তাহলে আসছে কি ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু উপরে আছে ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার বাই এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার। কিছু নয়, আগে ওমেগা স্কোয়ার কমন নিলাম, ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে নিচে কি পড়ে থাকবে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, তাই তো, তাই করে দিয়েছে। হলো, এবার তোমার যেহেতু টাইম পিরিয়ড বার করবো আমরা, এই টাইম পিরিয়ড যদি বার করি কী হবে, ওমেগা ইজিক্যাল টু আসবে ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার নিচে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, দিয়ে তার রুট হয়ে যাচ্ছে। ওমেগা ইজিক্যাল টু কী জানি, টু পাই বাই টি টি ইজিক্যাল টু আসবে কি টি ইজিক্যাল টু আসবে টু পাই রুট ওভার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার বাই ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। হলো, তাহলে আমরা টাইম পিরিয়ডটা পেয়ে গেলাম। আর কি বার করতে হবে আমাদের, বিস্তার। দেখো কোশ্চেনে দুটো একসঙ্গে জিজ্ঞেস করবে, নাই তোমার পর্যায়কাল কত জিজ্ঞেস করবে, নয় বিস্তার কত জিজ্ঞেস করবে, কারণ দুটো জিজ্ঞেস করলে অনেক বড় হয়ে যাবে, যে কোনো একটা জিজ্ঞেস করবে। তো টাইম পিরিয়ড পেয়ে গেছি, এবার যদি আমরা বিস্তার বার করার চেষ্টা করি, মানে কত হবে, তো এই ইকুয়েশন দুটোকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, কি করলে তোমার বিস্তার আসবে সেটা ভাবতে হবে। দুটোকে রেশিও করে দাও, চলে আসবে, দেখবে কি এসছে। প্রথমে আমরা ভি ওয়ান ইজিক্যাল টু কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম ওমেগা রুট ওভার এ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি টু ইজিক্যাল টু কি পেয়েছিলাম, ওমেগা রুট ওভার এ এস স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার। হলো, আচ্ছা দুজনকে আগে করে দেওয়া যাক, স্কোয়ারটা করে নিই। কিছু না, দুদিকে স্কোয়ার করেছি। এবার এটার নাম দিলাম 1 নম্বর, এটার নাম দিলাম 2 নম্বর। 1/2 1/2 যদি 2 করি, ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার ইজিক্যাল টু এস স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। আচ্ছা এগুলো আমি মিস হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তোমরা মিস করবে না। ওমেগা স্কোয়ার কেটে যাবে উপর নিচে সেম জিনিস, তাহলে থাকছে এ টু স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার। কিছু নয়, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিলে ভি ওয়ান স্কোয়ার এ এস স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার ইজিক্যাল টু, এটা যদি গুণ করো কি আসছে, এটা যদি গুণ করো তোমার আসছে ভি টু স্কোয়ার এ এস স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার। তোমার যেহেতু বিস্তার বার করতে বলছে, তাহলে অ্যাম্প্লিচিউডের রাশিগুলো এক জায়গায় নিয়ে আসবো। ভি ওয়ান স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ভি টু
স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার। হলো, এখান থেকে এ যদি কমন নাও এ স্কোয়ার কমন নিলে ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার থাকছে ইজ ইকুয়াল টু কী থাকছে, এদিকে যেমন আছে তাই থাকবে। হলো, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল এটাকে ওপারে দিয়ে দাও, ভি ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার। স্কোয়ারটা তুলে দাও, স্কোয়ারটা যদি তুলে দাও তাহলে কি আছে, কিছু নাই, হয়ে গেছে তো অঙ্ক। ওদিকে কি হবে, পাওয়ারে হাফ হয়ে যাবে। হলো, অ্যান্সার আশা করি এসছে। ও কিছু নাই, কোনো অসুবিধা নেই, এদিকে ঘুরে ঘুরে এসছে, ঠিক আছে। আমাদের যায় অ্যান্সার এটা, মানে এখান থেকে তুমি মাইনাস কমন নাও, এটা আগে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, নিচ দিয়ে মাইনাস কমন নাও, তখন এটা আগে চলে আসবে, ঠিক আছে। তুমি যদি এইভাবে করে দাও, এইভাবে করে আসো তাও হবে, আর তোমার যদি করতে করতে অ্যান্সার যদি এরকম আসে সেটাও হবে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। দেখো নতুন সেট আপ, তাই একটু গন্ডগোল হচ্ছে, কারণ এতদিন আমি ল্যাপটপে ক্লাস নিয়ে এসেছি তোমরা জানো, তো তাই মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে। সে যাই হোক, 10-এর কোশ্চেনটা দেখো, বলছে একটি সরল দোলকের ভূপৃষ্ঠের দোলনকাল টি অন, ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় দোলনকাল টি হলে, এবং বলছে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে টি টু বাই টি ওয়ান। এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে আর হবে না, এটা এইচ হবে। এইচ উচ্চতায় দোলনকাল কী হবে, দেখো আমরা দোলনকালের ফর্মুলা কি জানি, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এই জিটা কখন, জিটা যখন এটা আর্থ সারফেসে থাকছে, ভূপৃষ্ঠে থাকছে। এবার যদি পৃথিবী পৃষ্ঠ থেকে যদি, যখন পৃথিবী পৃষ্ঠে তার দোলনকাল ছিল টি ছিল, পৃথিবী পৃষ্ঠ থেকে মনে করি এইচ উচ্চতায় যখন নিয়ে যাওয়া হয় সরল দোলকটিকে, এইচ, এটা এইচ আছে, এটা এইচ, হ্যাঁ, এইচ উচ্চতায় যখন নিয়ে যাওয়া হয় তখন তার পেন্ডুলামের বা ওই সরল দোলকের টাইম পিরিয়ড হয় টি ড্যাশ, ধরে নিলাম। দেখো এখানে পেন্ডুলাম বা দোলকের তো লেন্থের কোনো চেঞ্জ কিছু বলেনি, তার মানে আমরা বলবো যে একই আছে, তাহলে টি প্রপোর্শনাল টু 1/√/g, কারণ 2 পাই কনস্ট্যান্ট, এলও কনস্ট্যান্ট, এটা লিখতে পারি। তো এখানে এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, কারণ এখানে দুটো চ্যাপ্টারের কনসেপ্ট ইউজ হবে। পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান কী ছিল, জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। পৃথিবী পৃষ্ঠে যদি এটা পৃথিবী থেকে আমি মনে করি এইচ উচ্চতায়, পৃথিবী থেকে এইচ উচ্চতায় যদি নিয়ে যাও, মানে কোনো একটা পজিশনে, সেখানে অভিকর্ষজ ত্বরণের মান কী হয়, জি ড্যাশ ইজ ইকাল টু জি এম আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, ঠিক কিনা, এটা হয়। তাহলে আমি বলবো যে, তাহলে আমি লিখতে পারি, যদি পৃথিবী পৃষ্ঠে যদি টাইম পিরিয়ড যদি এটা হয়, পৃথিবী থেকে এইচ উচ্চতার টাইম পিরিয়ডটা হবে টি ড্যাশ প্রপোর্শনাল টু 1/√/g ড্যাশ, তাই তো। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর নাম দাও। তাহলে আমরা লিখতে পারি 2/1 করে, আমরা কি লিখতে পারি, 2/1 করে আমরা লিখতে পারি টি ড্যাশ বাই টি ইজ ইকাল টু লিখতে পারি √/g ড্যাশ, নিচে জি ড্যাশ ওপরে জি, ঠিক আছে। জির জায়গায় কি লিখবে, জির জায়গায় আমরা জানি জি মানে জানি জি এম বাই আর স্কোয়ার, জি ড্যাশ সমান এটা জানি, এটা লিখবো আমরা জি এম, নিচে না লিখে ওপরে ডাইরেক্ট লিখে দিচ্ছি আর প্লাস এইচের হোল স্কোয়ার, ঠিক কিনা। জি এম কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে, আচ্ছা এবার দুজনের মাথায় স্কোয়ার আছে, তাহলে রুটের বাইরে নিয়ে এলে স্কোয়ারগুলো উঠে যাবে, তাহলে আর প্লাস এইচ বাই আর। তাহলে আমরা পেলাম
টি ড্যাশ বাই টি ইজ ইকাল টু আর প্লাস এইচ বাই আর। আশা করি এটাই জিজ্ঞেস করেছে। দেখো এখানে তো স্কোয়ার হওয়ার কথা নয়, হুম যাই হোক, আবারও একটু ডিস্টার্ব হলো, কারণ ফোনে এটা শ্যুট হচ্ছে তো, কল টল আসছে, এটা হ্যান ত্যান। যাই হোক, এটাই অ্যান্সার হবে। অ্যান্সার হয়তো ভুল আছে। যদি তোমাকে টি টু স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার চাইতো, তখন তোমার অ্যান্সার হতো আর প্লাস এইচের হোল স্কোয়ার বাই আর স্কোয়ার, এটাই হতো। দেখো একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এর দোলনকাল ও দশা নির্ণয় করো। আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ছিল y is equal to a sin omega t plus phi। যদি ইনিশিয়ালি সেই ইকুইলিব্রিয়াম থেকে কিছু মানে ফাই অ্যাঙ্গেলে যদি শুরু করে, অর্থাৎ তার ইনিশিয়াল একটা যদি দশা থাকে, তখন সেই ইকুয়েশনটা আমরা এটা লিখতে পারি। ঠিক আছে। আর যদি টি ইজ ইকাল টু জিরোতে, মানে একদম যখন শুরুটাই, মানে একদম প্রথমে ইনিশিয়াল টি ইজ ইকাল টু জিরোতে যদি একদম ইকুইলিব্রিয়াম থেকে শুরু করে, সেক্ষেত্রে ফাই ইজ ইকাল টু জিরো হয়ে যায়। তো যাই হোক, এখানে কোশ্চেনের ইকুয়েশনটা কী ছিল, ওয়াই ইজ ইকাল টু 2 সাইন 4t প্লাস পাই বাই 4। তো এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, তাহলে ফাই ইজ ইকাল টু আসছে পাই বাই 4, আর ওমেগা ইজ ইকাল টু আসছে 4। তাই তো কি চেয়েছে, দোলনকাল চেয়েছে। তাহলে ওমেগা ইজ ইকাল টু 4, তাহলে আমরা লিখতে পারি 2 পাই বাই টি ইজ ইকাল টু 4, 2 দুগুণে 4, তাহলে টি ইজ ইকাল টু হবে পাই বাই 2। ব্যাস, এটাই অ্যান্সার। আচ্ছা, আমরা এতক্ষণে খালি একটা জিনিস ইকুয়েশন লিখছিলাম, এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি, প্লাস মাইনাস ফাইটাই কিছু দিইনি। এটা তখন আমরা ধরে নিয়েছিলাম যে ওটা একদম ইকুইলিব্রিয়াম থেকে শুরু করে, যখন টাইম জিরো ছিল, তখন এসএইচএমটা একদম ইকুইলিব্রিয়াম পজিশন থেকে হচ্ছে। আর এটা ক্ষেত্রে যখন ফাইটাই লিখছি, এটা এই যে কেসে টাইম যখন জিরো ছিল, সে ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল না, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ফাই দশা দূরে ছিল, মানে ফাইতে ছিল আর কি, যেটা এখানে ফাই ইজিক্যাল, এখানে যেটা পাই বাই 4। তো যাই হোক, এটাও করা গেল। এবার 12টা যদি দেখা যায়, দেখো 12 দাগের কোশ্চেনের মতো কোশ্চেন এর আগে আমরা করেছি একদম প্রথম দিকে। কি আছে, এক্স ইকুয়াল টু আছে 4 কজ পাই টি প্লাস 3 সাইন পাই টি। এক্ষেত্রে তোমার কি হবে, এটা মনে করো a1 দেওয়া আছে, এটা a2 দেওয়া আছে, সেক্ষেত্রে a ইজ ইকুয়াল টু হবে, অ্যাম্পলিটিউড হবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে 9 প্লাস 16, মানে √25।
মানে 5। ঠিক আছে, এটা হয়ে গেল। আর কি জিজ্ঞেস করেছে? কণার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। কণার সর্বোচ্চ গতিশক্তি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা জানি হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস স্কোয়ার। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম মানে এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0তে ম্যাক্সিমাম হবে, কারণ দেখো এক্স এর মান যদি আমি কিছু একটা বসাই, যদি 2 বসে 3 বসে যাই বসাই না কেন, বসালে কি হবে, এ এস স্কোয়ার থেকে সেই মানটা মাইনাস হবে, তাই না? আমি যদি মাইনাস হবে মানে কি, কাইনেটিক এনার্জিটা কমে যাবে। আমি যদি এক্স এর এস স্কোয়ার থেকে যদি কিছুই যদি না বাদ দিই, তাহলে কি হবে, এটা সব থেকে বেশি হয়ে যাবে, এটা বেশি হবে। কিছুই কখন বাদ হবে না, যখন এক্স এর মানটা 0 হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি কাইনেটিক ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। গেল? তোমার এটা জিজ্ঞেস করেছে, আর কি কি বলে দিয়েছে? আচ্ছা, মাস বলে দেয়নি। ওমেগা ইজ ইকুয়াল টু কি পেয়েছি আমরা? দেখো ওমেগা ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি এখানে ওমেগা ইজ ইকুয়াল টু না হবে পাই। হলো, এ ইজ ইকুয়াল টু আমরা পেলাম 5, তাহলে হয় কি গেল হাফ এম পাই স্কোয়ার 25, 5 স্কোয়ার মানে 25, 25/2 মানে 12.5, 12.5 পাই স্কোয়ার এম। হলো, অ্যান্সার হয়ে গেল। দেখো 13টা, দেখো 13টা, দেখো 13টা বলছে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, বলছে পরস্পর উপরিপাতিত হলে লব্ধির বিস্তার নির্ণয় করো। দেখো এটা একটা একটা অ্যাম্পলিটিউড, এটা একটা অ্যাম্পলিটিউড, যার নাম দিলাম A1 A2, এবং এদের মধ্যবর্তী যদি অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে অ্যাম্পলিটিউড মানে রেজাল্টেড অ্যাম্পলিটিউড হবে কি A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos থিটা। ঠিক আছে, এটা এবার মনে কর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কী হবে, এ ইজ ইকুয়াল টু হবে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0। তাহলে এই রাশিটা পুরো 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার। এটা কোন কন্ডিশনে হচ্ছে? যখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কখন 90 ডিগ্রি। এই কেসটা একটু আগে যেটা হয়ে এসছে, দেখো এটা সাইন কস পাইটি সাইন পাইটি মানে এদের মধ্যবর্তী ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। কস পাইটি আর সাইন পাইটি, কস আর সাইনের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয়? 90 ডিগ্রি হয়। তো এটা আমরা এই অ্যাকচুয়ালি এখান থেকে এটা এসছে, ঠিক আছে? তবে এটা আমরা খুবই স্ট্যান্ডার্ড, খুবই ফেভারিট কোশ্চেন হয়, মানে স্যারেরা বানায়, তাই আমাদের এটা ডাইরেক্ট মনে রেখে দিই। এখান থেকে আর ওখানে নিয়ে আসি না, কনভার্ট করে না। কিন্তু 13 নম্বর কোশ্চেনটা এমন দিয়েছে যেখানে ফেজ ডিফারেন্স কত? ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি 5 ডিগ্রি কিছু বলে নেয়, একটা φ1 আর φ2 এটা আমাদের করতে হবে, বার করতে হবে। মানে এদের ফেজ ডিফারেন্স কি, এদের দুজনে যদি বিয়োগ করে দিই ফেজ ডিফারেন্স চলে আসবে। ফেজগুলোকে যদি বিয়োগ করে দিই ফেজ ডিফারেন্স চলে আসবে। দেখো কোশ্চেনটা দেখো, এখানে A1 ইজ ইকুয়াল টু এ দিয়েছে, A2 ইজ ইকুয়াল টু দিয়েছে এ, এবং থিটা ইজ ইকুয়াল টু কি হবে φ1 মাইনাস φ2 করে দাও, ফেজ ডিফারেন্স এটা। আচ্ছা মনে করো x1 ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস π/6 এটা আছে, x2 ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস না কিছুই নেই,
কিছু নেই মানে 0। তাহলে ফেজ ডিফারেন্স কত হবে এই দুটোর? থিটা ইজ ইকুয়াল টু হবে π/6। ঠিক আছে, তখন তার মানে আমি এই ফর্মুলাতে তখন কি লিখব? আচ্ছা, এটা a1 a2 ধরো, a ইজ ইকুয়াল টু আমরা লিখব a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos π/6, এখন পুরোটা রুট, এটাই লিখব। এই কোশ্চেনে তোমাকে কিছুই বলে দেয়নি, এখানে কোশ্চেনে φ1 আর φ2 দিয়েছে, তাহলে আমাদের ফেজ ডিফারেন্স হবে থিটা ইজ ইকুয়াল টু হবে φ1 মাইনাস φ2। তো এখানে কি হয়েছে, a1 ইজ ইকুয়াল টু a দিয়েছে এবং a2 ইজ ইকুয়াল টু a দিয়েছে। তো এখানে অ্যাম্প্লিটিউড হবে, প্রথমে আমি বেসিক ফর্মুলাটা আরেকবার লিখছি। এটা ভেক্টরের ফর্মুলা তোমরা জানো, ভেক্টর তো কমপ্লিট হয়ে গেছে সেমিস্টার 1-এ। a1 a2 cos থিটা, a1 এর জায়গায় ও এস স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। আচ্ছা, সব তো এ মান আছে, তাহলে a1 a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos থিটা, তাহলে কি আসছে? তাহলে আসছে এখান থেকে আসবে তোমার 2s স্কোয়ার প্লাস 2s স্কোয়ার cos থিটা, তাই তো? তুমি 2s স্কোয়ার যদি কমন নাও, সরি এ যদি কমন নাও, এক মিনিট, দেখো এখানে তোমাদের এবার ম্যাথের ফর্মুলা চলে এসছে। এখান থেকে যদি তুমি 2a স্কোয়ার যদি কমন নাও, 1 প্লাস cos থিটা, তাই তো? 1 প্লাস cos থিটা, তাদের স্কোয়ার। এই ফর্মুলা তোমাদের নিশ্চয়ই মনে আছে, 1 প্লাস cos থিটা ইজ ইকাল টু 2 cos স্কোয়ার θ/2, তাই তো? এখানে তাহলে কি লিখবে? 2s স্কোয়ার 2a স্কোয়ার ইন্টু 2 cos স্কোয়ার θ/2, তাহলে আসছে 4s স্কোয়ার cos স্কোয়ার θ/2। তাহলে এখানে তোমার রুটটাকে তুলে দিলে 2a cos θ/2, আর এখানে থিটা ইজ ইকাল টু φ1 মাইনাস φ2, মানে যেটা দেওয়া আছে এটা ফাই বলে, এটা সিগমা বলে এটাকে। হলো? দেখো
13 অথবা 18। এখানে দুটো ইকুয়েশন আছে, একটা সাইন ওমেগা টি অ্যান্ড কস ওমেগা টি আছে। y1 ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি দেওয়া আছে, y2 ইজ ইকাল টু এ কস ওমেগা টি আছে। কস ওমেগা এটাকে আমরা লিখতে পারি কস π/2 ওমেগা টি, তাই তো? এটা এইভাবে লিখতে পারি। তাহলে ফেজ ডিফারেন্স কত আসছে? থিটা ইজ ইকাল টু আসছে π/2 বা এখানে সাইন ওমেগা টি আর কস ওমেগা টি থাকলে আমরা তো অলরেডি দেখেই করে দিতে পারবো। তাহলে এ ইজ ইকাল টু হবে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড ইজ ইকাল টু হবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos π/2। cos π/2 মান 0 হয়, তাহলে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার হচ্ছে। এখানে কোশ্চেনে a1 ইজ ইকাল টু a2 ইজ ইকাল টু a দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এস স্কোয়ার প্লাস a2 স্কোয়ার বা a√2 লিখতে পারি, তাই না? কিন্তু কোশ্চেনে আছে 2a হবে না। 14টা বলছে একটি এল দৈর্ঘ্যের সরল দোলককে একটি ট্রেনের স্লিং থেকে ঝোলানো রয়েছে। ট্রেনটি এর ত্বরণে অনুভূমিক বরাবর চলতে শুরু করলো। পেন্ডুলামটি দোলনে সক্ষম হলে ওই দোলনকাল নির্ণয় করো। দেখো, এটা ট্রেনের স্লিং আঁকলাম। ট্রেনটা যখন স্থির ছিল, পেন্ডুলামটা এরকম ছিল, তার উপর শুধু mg লাগছিল, ঠিক আছে? তার নিজের ববের মাসের জন্য যে ফোর্সটা লাগছে, অভিকর্ষী বল। যখন ট্রেনটি স্থির ছিল, ঠিক আছে, এবার ট্রেনটি যখন চলতে শুরু করলো, এ ত্বরণ দিয়ে চলতে শুরু করলো, তখন কি হবে? সেটা একটু পিছনের দিকে টিল্ট হয়ে যাবে, কারণ পিছনে একটা ফোর্স লাগবে, সিউডো ফোর্স। সেটা কত? সেটা ma। কিন্তু এখানে আমাদের ত্বরণ নিয়ে কাজ, এদিকে এ লাগবে, নিচে লাগবে জি, তাই তো? তাহলে এফেক্টিভ অ্যাসিলেশন কি হবে? √as² প্লাস gs²। এফেক্টিভ অ্যাসিলেশন। তো আমরা পেন্ডুলামের এই জানি টি ইজ ইকুয়াল টু 2π √L/a এফেক্টিভ, বা এমনি নর্মাল কেসে এ এফেক্টিভের জায়গায় জি বসিয়ে দেবো, বা বিভিন্ন কেসে এ এফেক্টিভটা চেঞ্জ হতে থাকে। তো 2π ইজ ইকুয়াল টু √as² প্লাস gs²। হলো এটা ইজি কোশ্চেন। 15টা দেখো, চলো 15টা বলছে একটি স্প্রিং এর পর্যায়কাল টি, ঠিক আছে? তারপর কি বলছে? একে n সংখ্যক সমান অংশে ভাগ করা হলে প্রতিটি অংশের পর্যায়কাল কত হবে? দেখো, আমরা স্প্রিং কনস্ট্যান্ট আর স্প্রিং এর লেন্থের মধ্যে সম্পর্কটা হলো কে প্রপোর্শনাল টু এল। আজ এটা ক্যাপিটাল এল ধরি। তাহলে আমরা লিখতে পারি কে এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা লিখতে পারি। দেখো, এবার এটাকে কেটে কি করা হয়েছে? n সংখ্যক সমান ভাগে ভাগ করা হলো। আমরা এটা n সংখ্যক সমান ভাগে ভাগ করা হলো, এবং যাদের প্রতিটা লেন্থ কাটার পরে মনে করি স্মল এল হলো।
স্মল এল হলো। তাহলে আমরা লিখতে পারি এক একটা লেন্থের মানে এক একটা ছোট ছোট অংশের স্প্রিং কনস্ট্যান্ট কি হবে, ধরি কে ড্যাশ ইন্টু এর লেন্থ স্মল এল ইজ ইকাল টু কনস্ট্যান্ট, তাই তো? আমরা এটা যদি আমরা সমান করে দিই, 1 আর 2 করে দিই, 1 আর 2 যদি সমান করে দিই, বা এইভাবে করতে পারো। এই জিনিসটা যদি না বুঝতে পারো, প্রথম যখন তার মানে স্প্রিংটা যখন কাটা হয়নি তখন তার লেন্থ ছিল ক্যাপিটাল এল, যখন কাটা হলো তার স্প্রিং কনস্ট্যান্ট কে ড্যাশ হয়ে গেল, এবং তার এক একটা অংশের স্প্রিং কনস্ট্যান্ট কত হয়েছে, সরি এক একটা দৈর্ঘ্য কত হয়েছে, এক একটা ছোট ছোট স্প্রিংয়ের স্মল এল ধরে দিলাম, ঠিক আছে? আবার আমরা জানি, আচ্ছা যদি এন সংখ্যক ভাগ করা হয় তাহলে ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু এন ইন্টু স্মল এল, এটা হবে। এখান থেকে আমরা লিখতে পারি যদি 1 আর 2 নাম দিয়ে যদি 2 ভাগ 1 করি, কে ড্যাশ বাই কে ইজ ইকুয়াল টু নিচে স্মল এল উপরে ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল এর জায়গায় আমরা কি লিখে দেবো, এন এল, আর নিচে স্মল এল লিখে দেবো, তাহলে কেটে যাচ্ছে, শুধু এন পড়ে যাচ্ছে। তাহলে আমরা পেলাম কে ড্যাশ, অর্থাৎ নতুন যে স্প্রিং কনস্ট্যান্ট হবে সেটা পুরনো স্প্রিং কনস্ট্যান্টের এন টাইমস হবে। মানে যদি আমি 2 ভাগে ভাগ করি তাহলে 2k হয়ে যাবে, যদি 3 ভাগে ভাগ করি 3k হয়ে যাবে, এরকম। তো এবার কি বলছে, আচ্ছা যখন স্প্রিং কনস্ট্যান্ট মানে পুরো যখন গোটা ছিল, কাটার আগে টাইম পিরিয়ড ছিল কত, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এম কে, ঠিক আছে? এটা হয়। এবার যখন কাটার পরে স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে টি ড্যাশ ইজ ইকাল টু আমরা লিখতে পারি 2 পাই রুট ওভার এম কে ড্যাশ, মানে টি প্রপোর্শনাল টু, আমরা জানি এখান থেকে টি প্রপোর্শনাল টু, এখানে টি ড্যাশ প্রপোর্শনাল টু 1/k ড্যাশ। তাহলে টি ড্যাশ বাই টি যদি করি আসছে কে ড্যাশ পরে কে, কে জায়গায় আমরা কি লিখবো, কে জায়গায় আচ্ছা কে ড্যাশের জায়গায় আমরা লিখবো এন কে, উপরে কে থাকছে, কে কেটে আছে, তাহলে থাকছে 1/√n। তাহলে টি ড্যাশ ইজিক্যাল টু আসছে √n টি, মানে আগে টাইম পিরিয়ডের √n টাইমস হয়ে যাবে। অ্যান্সার কি আছে, অ্যান্সার তো অন্য এসছে। আচ্ছা তাই তো হবে, হ্যাঁ তাই হবে, টি ড্যাশ আমার ভুল হয়েছে, এটাই হবে, এই ক্যালকুলেশনটা করলে ওটাই আসবে। তো 15টা হয়ে গেলে 16টা দেখো, দেখো 16টা কি বলছে, এরকম একটা সিস্টেম আছে যেটা ভাষায় লিখে দিয়েছে, এবং স্প্রিং কনস্ট্যান্ট একটা k1 আর একটা k2, এবং এর মাস m। দেখো দুটোর স্প্রিংয়ের একটি প্রান্ত একটি ব্লকের সাথে অ্যাটাচ আছে, আবার দুটো স্প্রিংয়ের অপর প্রান্তগুলি মসৃণ তলের সাথে অ্যাটাচ আছে। তার মানে আমরা লিখতে পারি এখানে, এটা তোমাদের দেখে অনেকে এটা কি করবে, শ্রেণী সমবায় করবে, অর্থাৎ সিরিজ কম্বিনেশনে
ফর্মুলা লিখে করতে যাবে, কিন্তু তা নয়, এটা হবে প্যারালাল। প্যারালাল এটাই এইভাবে মনে রাখবে যে প্যারালালের ক্ষেত্রে কী হয়, প্যারালালের ক্ষেত্রে কী হয়, একটি স্প্রিংয়ের একটি প্রান্ত এবং অপর স্প্রিংয়ের অপর প্রান্ত, মানে আমি বলতে চাচ্ছি যে স্প্রিংয়ের এক প্রান্তগুলো একটা থাকবে, কমন পয়েন্টে থাকবে, আবার অপর প্রান্তের একটি স্প্রিংগুলো একটা পয়েন্টে থাকবে, তাই না? এরকম। তো আমি মনে করি এখানে এই জায়গাটায় একটা স্প্রিংয়ের একটা কমন জায়গায় আছে, দুটো স্প্রিংয়ের একটা প্রান্ত কমন জায়গায় থাকবে, সেটা আমি এখানে এই ক্ষেত্রে এম ব্লক মাসের ওপর আছে, আবার অন্য প্রান্তগুলো একটা কমন পয়েন্টে থাকবে। এখানে তো কমন পয়েন্টে নেই, কিন্তু যেটা কমন আছে দুটোই হচ্ছে মসৃণ ওয়াল, মানে দুটোই ওয়ালের সাথে অ্যাটাচ আছে, তাই তো? তাহলে আমরা এটা এখান থেকে বলতে পারি যে এটা একটা প্যারালাল কম্বিনেশন আছে। প্যারালাল কম্বিনেশন থাকলে কে ইকুইভ্যালেন্ট সিম্পলি যোগ হয়ে যায় K1 + K2, তাই তো? তাহলে এখানে টাইম পিরিয়ডের ফর্মুলা কি জানি, T = 2π√m/k ইকুইভ্যালেন্ট। যদি দুইয়ের বেশি স্প্রিং থাকে তাহলে 2π হবে m/k1 + k2। এবার যদি তোমাদের ফ্রিকোয়েন্সি বার করতে বলে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যদি বার করতে বলে, সেক্ষেত্রে কী হবে, f = 1/t হয়ে যাবে, অর্থাৎ 1/2π√k1 + k2/m, এটা হয়ে যাবে। ঠিক আছে, অনুরূপ প্রশ্নটাও দেখবে। মূল কথা হলো এখানে দুটো স্প্রিং আছে, দুটো স্প্রিংয়ের একটা প্রান্ত একটা কমন পয়েন্টে থাকবে। মনে করো এই রকম যদি থাকতো, এইভাবে যদি থাকতো, তিনটে স্প্রিংয়ের প্যারালাল কী হবে বলছি, প্রতিটা স্প্রিংয়ের একটা প্রান্ত একটা কমন পয়েন্টে আছে, অপর অপর প্রান্তগুলো একটা কমন পয়েন্ট আছে, তাই এটা আমরাকে প্যারালাল বলছি। এটার ক্ষেত্রে দুটো স্প্রিং প্রতিটা স্প্রিংয়ের একটা প্রান্ত একটা কমন পয়েন্টে আছে, মানে এম মাস ব্লকের সাথে আছে, ব্লকটাকে আমরা কমন জিনিস ধরছি, দুজনের ক্ষেত্রে কমন। আবার অপর প্রান্তগুলি আর একটা কমন জায়গায় আছে, সেটা কি, দুটোই ওয়ালের সাথে অ্যাটাচ আছে, তাই এটা কমন ধরছি। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো, এটা হবে সিরিজ নয়, এটা প্যারালাল কম্বিনেশন হবে। প্যারালাল কম্বিনেশন মানে তোমাকে আরও ইজি হয়ে যাচ্ছে, সিম্পলি যোগ করে দিলে হয়ে যাচ্ছে। 17টা দেখো, 17টাও ভালো কোশ্চেন। 17টা কি বলেছে, এরকম একটা সমীকরণ দিয়েছে ত্বরণের, দিয়ে পর্যায়কাল নির্ণয় করো, a = -4x। আচ্ছা, এটা তো আমরা জানি, ত্বরণ = কি ছিল, -ω²x, ত্বরণের ফর্মুলা এটা। এই দুটো সমীকরণ যদি আমরা ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, ω² আসছে কত, 4, তাই? তাহলে ω আসছে 2, 2π/t আসছে কত, 2, 2 কেটে যাচ্ছে, তাহলে t আসছে পাই সেকেন্ড। পর্যায়কাল নির্ণয় করতে বলেছে। এখানে 2 ইউনিট দিয়েছে, 2 ইউনিট কেন দিয়েছে আমি জানি না, অ্যান্সার মনে হয় ভুল আছে, বা আমার কি ভুল হয়েছে দেখি একবার। না, আমার ভুল বুঝতে পারছি না, তো যদি আমার ভুল হয় তাহলে বলবে কমেন্টে। 18টা দেখো,
দুটি সরল গতির সমীকরণ দেওয়া আছে y1 আর y2, বলছে এদের বিস্তারের অনুপাত নির্ণয় করো। দেখো y1 ইজ ইকাল টু কত দিয়ে আছে, কোথায় গেল, হ্যাঁ 10 sin 4 pi t প্লাস পাই বাই 4। y2 ইজ ইকাল টু কত দেওয়া আছে, y2 ইজ ইকাল টু দেওয়া আছে 5 sin 3 pi t প্লাস √3 cos 3 pi t হলো। দেখো এটার বিস্তার তো সিম্পলি বোঝা যাচ্ছে 10, কিন্তু এটার বিস্তার কত হবে, এটার বিস্তার কত হবে, এটার বিস্তার 5 হবে না কিন্তু। আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে লিখি, যদি 5 sin 3 pi t প্লাস 5 √3 cos 3 pi t যদি লিখি, এইভাবে যদি লিখি, দেখো এটা সাইনে আছে, এটা কসে আছে, তার মানে এদের মধ্যবর্তী পার্থক্য কত আসছে, থিটা ইজ ইকাল টু আসছে 90 ডিগ্রি, ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। তো আমরা এই ফর্মুলাটা লিখতে পারি, যখন 90 ডিগ্রি হয় কোনো ভেক্টরের অ্যামপ্লিটিউডটা ভেক্টর কোয়ান্টিটি, কোনো ভেক্টর কোয়ান্টিটির দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে যদি 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে তাদের রেজাল্টেন্ট হয় কি, এ ইজ ইকাল টু হবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার তার রুট। এটার নাম দিই a1, এটাকে a1 ধরি, এটাকে a2 ধরি, তাহলে 5-এর স্কোয়ার করলে 25, 5 √3 স্কোয়ার করলে 25 ইন্টু 3, তাই তো, তার রুট। তাহলে কি আসছে 3 25 75 প্লাস 25 মানে 100, রুট ওভার 100, রুট 100 মানে 10, শুধু 10। এর অ্যামপ্লিটিউড 10, আর এই সমীকরণের অ্যামপ্লিটিউড পেলাম কত, 10। তাহলে দুজনের অ্যামপ্লিটিউড যদি a10/10 করি তাহলে 1 আসবে। আচ্ছা এখানে দুবার a1 a2 ধরে নেওয়া আছে, তোমরা অন্য কিছু ধরে করবে, ঠিক আছে। দেখো 19-এর কোশ্চেনটা, 19-এর কোশ্চেনটা কী ছিল, সরল মানে তোমার এক্সট্রিম পজিশন থেকে তোমার যদি কোনো পার্টিকেল যদি এসিচিম করে, তার ইকুয়েশনটা কী হবে জিজ্ঞেস করছে। মেন পজিশন থেকে অর্থাৎ মানে মূল বিন্দু থেকে যদি এসিচিম করে, সেক্ষেত্রে হয় x ইকুয়াল টু a sin ওমেগা t, এবং যদি এক্সট্রিম পজিশন থেকে শুরু করে x ইকুয়াল টু a cos ওমেগা t। এটা তো তোমরা পারবে আশা করছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যদি না পারো টেলিগ্রামে জানাবে। আর যদি আটকে যায় তাহলে একবার বইটা দেখবে, কারণ এটা টেলিগ্রামে জানাবে, আগে বইটা দেখবে, যদি না হয় তাহলে টেলিগ্রামে জানাবে, কারণ এটা একদম বেসিক জিনিস। সবাই এই সেশন শুরুর আগে এই জিনিসগুলো করান স্যার, আর কি বলে, আর তখন আমরা খুবই এক্সাইটেডের সাথে দেখি, কারণ এসেছে খুব ইন্টারেস্টিং টপিক বা চ্যাপ্টার বলতে পারো, আর অতটা ইম্পর্টেন্ট নাই এটা, ডাইরেক্ট তখন জিজ্ঞেস করবে বলে মনে হয় না। চলো 20 নম্বর কোয়েশ্চেনটা পড়ো। বলছে একটা সমীকরণ দিয়েছে, দিয়ে গতির বিস্তার, পর্যায়কাল ও সর্বোচ্চ সরণ জিজ্ঞেস করছে। দেখো y ইজ ইকুয়াল টু সাইন 60 পাই টি, সরি এবার দেখা যাচ্ছে, এটা দেওয়া আছে, হ্যাঁ এখানে 3 আছে। হলো, এবার বিস্তার জিজ্ঞেস করেছে, পর্যায়কাল জিজ্ঞেস করেছে, আর কি জিজ্ঞেস করেছে, সর্বোচ্চ সরণ আছে, সরণ হবে না এখানে, ত্বরণ হবে, সর্বোচ্চ ত্বরণ, প্রিন্টিং মিস্টেক আছে, এটা ঠিক করে নেবে। তো আমি যদি জেনারেল সমীকরণের সাথে যদি কম্পেয়ার করি, এ সাইন ওমেগা টি যদি করি, এই দুটো যদি কম্পেয়ার করি, এ ইজ ইকাল টু আসছে কত 3, তাই তো, তাহলে বিস্তার আমরা কত পেলাম 3, 3 ইউনিট। এছাড়া পর্যায়কাল জিজ্ঞেস করছে, আমরা তাহলে এখানে কম্পেয়ার করে ওমেগা ইজ ইকাল টু পাই পাবো, তাই তো, ওমেগা ইজ ইকাল টু আবার জানেন 2 পাই/t, তাহলে টি ইজ ইকাল টু হবে 2 ইউনিট,
তাই তো। ত্বরণের ফর্মুলা কি ছিল? ওমেগা স্কয়ার এক্স। সর্বোচ্চ ত্বরণ কখন হবে? যখন এক্স ইকুয়াল টু এ হয়ে যাবে, অর্থাৎ এক্সট্রিম পজিশনে ত্বরণ ম্যাক্সিমাম হয়। এক্সট্রিম পজিশনে ত্বরণ ম্যাক্সিমাম হয়। মিনিমাম কোথায় হয়? মিড পয়েন্টে। হলো? তাহলে আমরা এখানে এ ম্যাক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওমেগা স্কয়ার এ। ওমেগা কত পেয়েছি আমরা? পাইয়ের স্কয়ার। এ কত পেয়েছি আমরা? 3। পাই মানে কি জানি? 3.1732। হ্যাঁ, এরকম কিছু একটা ছিল। তো তার স্কয়ার ইন্টু 3, এটা করে যা হবে তাই। এখানে অ্যান্সার কি দিয়েছে? ঠিক আছে, অ্যান্সার যাই পারে থাকুক, দেখার দরকার নেই। ওমেগা এটা করে সলভ করলে অ্যান্সার চলে আসবে আর কি। আর এই প্রবলেমটা মনে হয় তোমাদের ছায়া বইয়ে আছে, যতটা মনে পড়ছে। তো 21 কোশ্চেনে দেখো, বলছে সরল দোলগতি সম্পন্ন একটি কণার দোলনকাল ও বিস্তার যথাক্রমে 10 সেকেন্ড ও 12 সেকেন্ড। কি বলেছে? দোলনকাল মানে টি ইজিক্যাল টু দিয়েছে 10 সেকেন্ড, আর বিস্তার ইজিক্যাল টু বলছে 12 মিটার। তাই তো, কোথায় গেল? 12 সেন্টিমিটার। কণাটির সাম্য অবস্থা থেকে 4 সেমি দূরে গেলে ওর বেগ কত? তাই তো, সেন্টিমিটার দিয়েছে, বলছে ভেলোসিটি বার করতে বলেছে কোথায়? যখন এক্স ইজিক্যাল টু 4 সেমি। তাই তো, ভেলোসিটি ফর্মুলা কি জানি? ভি ইজিক্যাল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে এক্স ইজিক্যাল টু জানি, ওমেগা ইজিক্যাল টু কত? 2 পাই/টি। এ কত? এ হবে তোমাদের 12×144 মাইনাস এক্স স্কোয়ার করলে 4×4 = 2 পাই/টি ইজিক্যাল টু 10 সেকেন্ড বলে দিয়েছে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, 144 থেকে যদি 16 বাদ দাও, কি আসবে? 6 আছে কয় দিলে 14, 8 দিলে 14, হাতে 1, 2 আছে কয় দিলে 4, 2 দিলে 4, মানে 128 আসছে। তাই তো, পাই/5। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কি হবে? আচ্ছা, এটা 11 পয়েন্ট সামথিং আসবে, কারণ রুট ওভার 121 মানে 11, তাই তো। ওর থেকে 121 থেকে বেশি আছে 128, তার মানে 11 পয়েন্ট সামথিং হবে। তাই আমি সেটাকে 11ই ধরে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার্থে। পাই ইজিক্যাল টু আমরা কি জানি? 22/7। হলো? আর নিচে 5 ছিল। এটা যদি আরো ক্যালকুলেশন করি কি হবে? আচ্ছা, 22/7 মানে কত ছিল যেন? 3×7 = 21। 3.14 এর মধ্যে ছিল, তাই তো। তার মানে 3.14 হবে এটা। যাই হোক, তাহলে 3.14 ইন্টু 11/5, 2 গুণ করে দাও, দিয়ে দেখো 11টাকে যদি তুমি 10 ধরে নাও মনে মনে, মানে একটু
রাউন্ড ফিগার, এটা তোমার তো একদম ক্যালকুলেশন তো এক্স্যাক্টলি আনা মুশকিল আছে ক্যালকুলেটার ছাড়া। কিন্তু কম্পিটিটিভ এক্সামে কীভাবে আমরা প্রবলেমগুলো সলভ করি, সেখানে ও ক্যালকুলেটার অ্যালাউ থাকে না। সেখানে এমসিকিউ 4টে অপশান থাকে, সেখান থেকে এটা সিলেক্ট করতে হয়। তবে তোমাদের তোমাদের সেমিস্টারের জন্য ক্যালকুলেশন ইজি দেবে আশা করছি। তো এটাকে যদি আমরা 10-এর কাছাকাছি ধরি, তাহলে 5×2 = 10 আর নিচে 11, এটা কেটে দিতে পারি, তাই তো? তাহলে আসছে কত? এটা যদি গুণ করে দাও, 4×2 = 8, 2, 3×2 = 6.28। আর এটা যেহেতু আমরা কমিয়ে নিয়েছি মানটা যেহেতু কম নিয়েছি, দুবার কমিয়েছি। এক হচ্ছে কি √121 মান 11 হয়, কিন্তু এখানে ছিল √128, সরি, √121 মান 11 হয়, কিন্তু অ্যাকচুয়াল ছিল 128। তো আমরা 121-এর 11 হয় সেটাই ধরেছি। তার মানে আমরা একটু কম ভ্যালু ধরেছি। আবার এখানে কাটাকাটির সাথে 10 নিচে 10 আর উপরে 11 কেটে দিয়েছে, তার মানে কি আবার 11টাকে একটু কমিয়েছি। তার মানে আমরা অ্যাকচুয়াল যেটা অ্যান্সার হবে তার থেকে কম নিয়েছি, তাই না? তাহলে 6.28 এসছে। আবার তোমাদের অ্যান্সার আছে 7.1। তার মানে যেহেতু আমরা 7.1 এসছে, এই জন্য যেহেতু আমরা একটু কম নিয়েছি, তাই 7.1 থেকে আমাদের একটু কম এসছে, 6.28 এসছে। এটা যদি কম্পিটিটিভ এক্সাম হয়, তুমি অপশান এলিমিনেট করে বুঝে দেবে যে কোনটা হতে পারে। 6.28-এর উপরে যে ভ্যালুটা আছে সেটাই অ্যান্সার হবে। হলো 22, এটা দেখো 22, এটা তো ইজি। দুজনের মধ্যে দশা পার্থক্য কত নির্ণয় করো। দুটোই সাইনে আছে, আর এদের মধ্যে ইনিশিয়াল ফেজ 0, তাই তো? তাহলে এদের দশা পার্থক্য হবে 0। দেখে হয়ে গেছে। 23, এটা দেখো, ভালো কোশ্চেন, এটা এক্সামে আসার মতো কোশ্চেন। এল দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল টি হলে 2T দোলনকাল বিশিষ্ট সরল দোলকের দৈর্ঘ্য কত? আমি মনে করি T = 2π√L/g। যার দোলনকাল 2T, তার লেন্থ মনে করি L ড্যাশ। তো এটা 1 নম্বর, এটা 2 নম্বর নাম দিয়ে কম্পেয়ার করলে হয়ে যাবে। 2/1 করো, 2T নিচে T, এদিকে এসব সব কনস্ট্যান্ট কেটে যাবে, তাহলে পড়ে থাকছে শুধু L'/L, ঠিক কি না? টি কেটে যাচ্ছে, দুদিকে স্কোয়ার যদি করে দাও 4, এদিকে রুট উঠে যাবে স্কোয়ার করলে, তাহলে L'/L, তাহলে L' = 4L, তাই তো? এটাই অ্যান্সার হওয়া দরকার। হ্যাঁ, এটাই অ্যান্সার আছে। তো 23-এরটা হয়ে গেল। 24-এটা দেখো, 24-এটা বলছে সরল দোলগতি সম্পন্ন একটি বস্তু কণা 2 সেকেন্ডে 60টি দোলন সম্পূর্ণ করে, তাই তো? ফ্রিকোয়েন্সি মানে কি আমরা জানি? ফ্রিকোয়েন্সি মানে একবার দোলন কমপ্লিট করতে যে সময় নেয় সেটাই হলো ফ্রিকোয়েন্সি। তাহলে 60টি দোলনকাল দোলন কমপ্লিট করতে সময় নেয় 2 সেকেন্ড। একবার দোলন কমপ্লিট করতে সময় কত নেবে? 2/60, অর্থাৎ 1/30, তাই তো? এটাই ফ্রিকোয়েন্সি। তো এবার বলছে শুরুতে বস্তুটি তার সাম্য অবস্থান থেকে 5 সেমি দূরে স্থির অবস্থায় ছিল। আচ্ছা, পরবর্তী যে কোনো মুহূর্তে তার সরণ নির্ধারণ করে এমন একটি সমীকরণ নির্ণয় করো। দেখো, বস্তুটি যদি সাম্য অবস্থান থেকে দোলন শুরু করে, তাহলে তার সমীকরণটি কেমন হতে লাগবে? আচ্ছা, আমি এইটা আগে করি। যদি বস্তুটি সাম্য অবস্থান থেকে দোলন শুরু করে, সেক্ষেত্রে কি হয়? সমীকরণটা কি হয়? x = a sin ωt, তাই তো? এবার বলছে ইনিশিয়ালি সাম্য অবস্থান থেকে নয়, তার 5 সেমি দূর থেকে এ শুরু করলো। মানে এটা 5 সেমি, তাই তো? সাম্য অবস্থায় যখন ছিল, তার মানে কি হয়েছে? তখন এটা হয়েছে। আর এখন যেহেতু 5 সেমি পর থেকে তার দোলনকাল শুরু করেছে, তাহলে কি হবে? x = a sin ωt + 5, ঠিক আছে?
দেখো 25-এর কোশ্চেনটা কি বলছে, বলছে এক্স ইজিক্যাল টু এ কস স্কোয়ার ওমেগাটি সমীকরণ দিয়েছে, তারপর জিজ্ঞেস করছে বিস্তার, পর্যায়কাল এবং সাম্য অবস্থান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো দেখো একদম প্রথমের দিকে আমরা একটা প্রবলেম করেছিলাম, সেখানে ছিল এক্স ইজিক্যাল টু এ সাইন স্কোয়ার ওমেগাটি, মনে আছে? সেখানে ছিল এ সাইন স্কোয়ার ওমেগাটি, এরকম একটা কিছু ছিল। তো তখন আমরা একটা ফর্মুলা ইউজ করেছিলাম ট্রিগোনোমেট্রির, সাইন স্কোয়ার ওমেগাটি বা সাইন স্কোয়ার থিটা ধরছি, দিয়ে 1 মাইনাস কস 2 থিটা বাই 2। ঠিক আছে, এখন কস স্কোয়ার ওমেগাটি দিয়েছে, মানে কস স্কোয়ার থিটা লিখলাম, দিয়ে 1 প্লাস কস 2 থিটা বাই 2। মানে এখানে ম্যাথের দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে এই ধরনের ফর্মুলা, মানে প্রবলেমগুলো করতে গেলে। তো যাই হোক, এক্স ইজিক্যাল টু কি আছে, এ কস স্কোয়ার ওমেগাটি, আর আমাদের এটাকে আমরা স্কোয়ারটাকে তুলে দেবো, দিয়ে তার মানে এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব, 1 প্লাস কস 2 ওমেগাটি বাই 2। এটাকে যদি আরো ভেঙে লিখি, এটা গুণ করে দিচ্ছি ভিতরে, এ প্লাস 2 প্লাস এ বাই 2 কস 2 ওমেগাটি। হ্যালো, দেখো এই টার্মটা হলো পিরিয়ডিক টার্ম বা অসিলেটরি টার্ম, এটার জন্য পার্টিকেলটি পিরিয়ডিক মোশন বা এসএইচএম করছে। হলো, আচ্ছা তার আগে দেখি কি কোশ্চেন চেয়েছে, বিস্তার চেয়েছে। বিস্তার কি হবে, বিস্তার এটা এ বাই 2, অ্যামপ্লিটিউড কি হবে, এ বাই 2। এটা কি তাহলে, এটা হলো যে মিন পজিশনের অবস্থান। ঠিক আছে, যদি এই জায়গাটাতে 0 থাকতো, তার মানে পার্টিকেলটি এইভাবে এসএইচএম করছিল, এই মিন পজিশনটাতে 0-তে আছে, মিন পজিশন 0-তে আছে। এ প্লাস 2 মানে মিন পজিশনটা এ প্লাস 2-তে শিফট করে গেছে। এইরকম, ঠিক আছে। তো অ্যামপ্লিটিউড, এখানে অ্যামপ্লিটিউডও এ বাই 2, আর মেন পজিশন কোথায় আছে সেটাও এ বাই 2। ঠিক আছে, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করছে তোমাদের, আর একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করছে এখানে তোমার কি পর্যায়কাল। দেখো এই 2 ওমেগাকে যদি তুমি ওমেগা ড্যাশ ধরো, ওমেগা ড্যাশ ইজিক্যাল টু এখানে 2 ওমেগা, কারণ আমরা জানি ওমেগাটি হয়, কিন্তু ওমেগার সাথে কিছু একটা আছে, তাই ওটাকে ওমেগা ড্যাশ ধরে দিলাম। তো ওমেগা ড্যাশ ইজিক্যাল টু আমরা লিখতে পারি 2 পাই বাই টি, 2 2 কেটে যাচ্ছে, তাহলে টি ইজিক্যাল টু আসছে পাই বাই ওমেগা। হলো, কাহিনী খতম। তাহলে আমাদের 3টে কোশ্চেন এখানে হয়ে গেল, 25-এরটা হয়ে গেল। 26-এটা দেখো, 26-এটা দিচ্ছে একটি কোণার গতির সমীকরণ দিয়েছে, দিয়ে কোণটির সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো। এই ধরনের কোশ্চেন আসার খুব চান্স, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 26-এর, আচ্ছা আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, সরি, হ্যাঁ 26-এ দেখো একটা সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করতে বলছে। নিচেরও কোশ্চেনটাও ভালো কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা স্টার পড়েছে, আমি বলবো আরো স্টার পড়া দরকার। ঠিক আছে, তো 26-এটা কোনটি সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগের ফর্মুলাটা কি ছিল, এমনি নর্মাল বেগের ফর্মুলা ছিল ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস স্কোয়ার, ভি ম্যাক্স ম্যাক্সিমাম ভেলোসিটি ফর্মুলা ছিল ওমেগা এ, তাই তো। আর সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ ত্বরণও জিজ্ঞেস করেছে, সর্বোচ্চ ত্বরণের আগে এমনি ত্বরণের ফর্মুলা ছিল ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সর্বোচ্চ ত্বরণ মাইনাস ওমেগা স্কোয়ার এ। হলো, এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, এই দুটো ফর্মুলা আমাদের এখন কাজে লাগবে।
তো ইকুয়েশনটা দিয়েছে এক্স ইজ ইকুয়াল টু 6 cos π/2t প্লাস π/4 হলো। দিয়ে এখান থেকে আমরা ওমেগা ইজ ইকুয়াল টু পাচ্ছি 5/2, এ ইজ ইকুয়াল টু পাচ্ছি 6। তো ভি ম্যাক্স যদি করি π/2 ইন্টু 6 অর্থাৎ 3π, তাই তো? এটা ক্যালকুলেশন করবে। আর এ ম্যাক্সও চেয়েছে, এ ম্যাক্স হ্যাঁ ওমেগা স্কোয়ার, আচ্ছা ওমেগা স্কোয়ার এ কে তুমি যদি এইভাবে লিখতে পারো ওমেগা এ ইন্টু ওমেগা, তাই না? ওমেগা এ ইজ ইকাল টু কত পেয়েছে 3π ইন্টু ওমেগা। ওমেগা কত এখানে? ওমেগা হলো π/2। না এত কায়দা করে লেখা দরকার নেই, আমি ক্যালকুলেশন সুবিধার জন্য করছিলাম। তো যাই হোক π² 4 ইন্টু 6, তাই তো? মানে 3/2 π²। এটা ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। তো আজকে 26 পর্যন্ত থাক, পরের একটা লেকচারে আমি বাকিটা করিয়ে দেবো, ঠিক আছে? কারণ লেকচার লম্বা হয়ে যাচ্ছে, অল্প অল্প থাক। আর করো, মানে খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, চাপ নেওয়ার দরকার নেই। ইজি কোশ্চেন, চ্যাপ্টারটাই ইজি। তোমার ফর্মুলাগুলো হয়তো তোমাদের আয়ত্তে নেই, সেই জন্য তোমাদের আটকাচ্ছে। ফর্মুলা জানলে আর একটু কনসেপ্ট লাগে, আর খুব বেশি জটিল কোশ্চেন জিজ্ঞেস করবে না। ইভেন তোমার কম্পিটিটিভ এক্সামেও জিজ্ঞেস করবে না, মানে নিট, প্যারামেডিক্যাল বা জেনপাস টেনপাসে জিজ্ঞেস করবে না। সে যেই অ্যাডভান্স হলে আলাদা কথা, এখন যেই মেন্সেও তো কোশ্চেন ইজি তো হচ্ছে, মানে একদম বেসিক কোশ্চেন আসবে, ঘাবড়ানোর দরকার নেই। তুমি ফর্মুলাগুলো তোমার মনে থাকছে কিনা, প্র্যাকটিস করছো কিনা সেটা দেখো, ঠিক আছে?